আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহরস মম থেকে। আপনাদের সাথে এতদিন আমরা শেয়ার করেছিলাম আমার দেবরের বিয়ের জন্য যে শপিংগুলো আমরা করেছি, ঠিক সেগুলোই। তো ওই পর্বগুলো আপনারা খুব ভালো রেসপন্স করেছেন, সেজন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো। তো আজকের পর্ব থেকে আপনারা দেখতে পাবেন আমার দেবরের অনুষ্ঠানের মানে বিয়ের যে প্রোগ্রামগুলো হয়েছিল সেগুলোরই বিভিন্ন অংশ। আজকে প্রথম পর্ব হিসেবে থাকছে আমরা বউ বাড়িতে যখন যাত্রা করেছিলাম, মানে বিয়ের প্রোগ্রামের দিনটার কথা বলছি, সেই দিনটা থেকে। তো কাকতালীয়ভাবে আমাদের দুইজনকার একটা জিনিস মিলে গেছে, সেটা হলো আমারও কিন্তু আমার দেবরের মতোই আগে কাবিন হয়েছিল, পরে বিয়ের প্রোগ্রাম হয়েছিল। এবং আমরা বিয়ের প্রোগ্রামের সময়টায় বিশ্ব ইজতেমাকে যাতে আমাদের এই সময়টাতে না পড়ে, যে কারণে আমার ডেটটা অনেকটা পিছিয়ে ফেব্রুয়ারি মাসে ফেলা হয়েছিল। তারপরও সেইবারে একটা ঝামেলা হওয়ার কারণে বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসে না হয়ে ফেব্রুয়ারি মাসে পড়ে। এবং ঠিক আমার হলুদের 2 দিন আগে আমরা জানতে পারি যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যে জুম্মার নামাজটা শুরু হয় সেটা আমার বিয়ের দিনই পড়েছে, যে কারণে আমাদেরকে সকাল সকালই আমাদের এরিয়া থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছে যাতে করে আমরা জ্যামে না পড়ি। তার কারণ বিশ্ব ইজতেমার যখন ওই পাশটাতে নামাজ শুরু হয়ে যায় তখন পুরো রাস্তা ব্লক করে মানুষ তখন নামাজ পড়ে, এত লাখ লাখ মানুষ সেখানে হয়, তখন চাইলেও কোনো গাড়ি যাওয়া সম্ভব হয় না। তো ওই সময়টাও কিন্তু এরকমভাবেই আমাদের অনেক প্যারা নিতে হয়েছে, যে সবাই তাড়াহুড়া করে চলে যেতে হয়েছে ভেন্যুতে। তো ঠিক সেরকমভাবেই এবারও তাই হয়েছে, আমার দেবরের বিয়ের দিনটাও পড়েছে ঠিক বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জুম্মার দিনে। তো এই কারণে আগে থেকেই সবাই খুব তাড়া দিচ্ছিল যে আপনারা অবশ্যই জুম্মার নামাজ শুরু হওয়ার আগে গাজীপুর সিটি ত্যাগ করবেন। তো এই কারণে আমরা অনেক সকালবেলা উঠেই রেডি হয়ে গিয়েছিলাম পার্লারে যাওয়ার জন্য। আমি, আমার বড় আপু মানে আমার ননাস এবং আমার ছোট বোন, আমরা 3 জন পার্লারে যাব। আর এইদিকে আব্বু আম্মু এবং আমার মেয়েকে বাসায় রেখে যাওয়া সম্ভব না, কারণ ওদেরকে যে পরে আবার নিয়ে যাব সেই সময়টা হবে না। আর এই জন্য সবাই একসাথে বের হয়েছিলাম বাসা থেকে খুব সকালবেলায়, সকাল 8টার মধ্যে। কিন্তু কি আর করব, ওই দিনটাই সব কিছু এত বেশি এলোমেলো হয়ে যাচ্ছিল। আমাদের সিএনজি ঠিক করা ছিল আগেই, কিন্তু সেই সিএনজির লোক আসতে অনেক বেশি লেট করাতে আমাদের পার্লারের ওখানে যেতে অনেক বেশি দেরি হয়ে গেছে। এবং তাছাড়া আপুর কথা ছিল যে তিনি যেহেতু ওখানে কাছাকাছি থাকেন, তাই সকাল সকাল বলেছিলাম যে আপুকে আগে চলে যেতে, যাতে আমি পৌঁছানোর আগে আপু রেডি হয়ে যেতে পারে। কিন্তু কিছুই করার ছিল না, যেহেতু আপুর বাসাতে আপু একমাত্র মেয়ে মানুষ, তাই তার সংসারে সব কিছু তাকে গোছাতে হয়েছে। এবং বরকে রওনা করার জন্য বাসায় যারা গেস্ট ছিলেন সবার খাওয়া দাওয়া থেকে শুরু করে আবার ওই দিন আমরা বাড়িতে চলে যাব, তাই সব কিছু গোছগাছ করতে গিয়ে আপু আমার আগে বের হতে পারেননি। তাই আমরা 3 জনই একসাথে গিয়ে উপস্থিত হই, তখন প্রায় 8:30 মতো বাজে। কিন্তু ওখানে গিয়েও দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়লো না। ওখানে গিয়েও দেখলাম যে আমাদের যে মেইন বিউটিশিয়ান ছিলেন, যার সাথে আমাদের বুকিং করা, উনি তখনও এসে পৌঁছাননি। এবং যারা অ্যাসিস্ট্যান্ট ছিলেন তারা অলরেডি আরেকজনকে পার্টি মেকআপে বসিয়ে দিয়েছিল। তো যে কারণে আমরা ওয়েট করতে করতে আমাদের প্রায় 9টা মতো বেজে গেছে। যখন আমাদের প্রায় 10টার ভিতরে ওখান থেকে বের হয়ে যাওয়ার কথা, ঠিক সেই সময় মাত্র তিনি পার্লারে এসে উপস্থিত হন এবং একে একে আমাদের 3 জনকে সাজাতে হবে। তো এইদিকে যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনি আমার বোনকে রেডি করতে শুরু করলেন, আর আমার আপুকে আগে বসিয়ে দিলাম যিনি মেইন বিউটিশিয়ান ছিলেন। তো আমি রেডি হয়েছি সবার লাস্টে, যে কারণে আমি রেডি হতে গিয়ে মানে একদম পুরা ভেজাল লেগে গেছে। এদিকে সবাই রওনা হওয়ার মতো সময় হয়ে গেছে। আমার দেবর খুব বেশি রাগারাগি করছিল যে আমরা লেট হয়ে গেলে যদি আটকা পড়ি তাহলে অনেক বড় ভেজাল হয়ে যাবে। তো কি আর করা, আমি কিন্তু রাস্তায় একদম গয়নার সেটিং ছাড়াই কোনো রকমে তাড়াহুড়া করে শাড়ি এবং চুলটা বেঁধেই বের হয়ে গিয়েছিলাম। গাড়িতে বসে গয়নাগুলো সেটিং করেছি। আর এদিকে আমার মেয়েকে আমি ভেবেছিলাম যে বাসায় ব্যাক করে, মানে আমার মেয়েকে যেখানে রেখে গিয়েছিলাম আমার একটা রিলেটিভের বাসায় আব্বু আম্মুকে সহ, তো ভেবেছিলাম পার্লার থেকে ফেরার পরে আমার মেয়েকে রেডি করে নিয়ে তারপর আমরা রওনা হব। কিন্তু এমনই অবস্থা ছিল যে আমার বাসা পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না। আমি রাস্তা থেকে গাড়িতে উঠে গেছি আর আব্বুদেরকে বলেছিলাম যে ওর সমস্ত জিনিস নিয়ে বের হয়ে যাও, আমি গাড়িতে বসেই ওকে রেডি করব। কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে জোহার মুড এবং শরীর দুইটাই খুব খারাপ ছিল। ও গাড়িতে ওঠার সাথে সাথেই খুব সিক হয়ে গেল, যে কারণে ওকে ঘুম পাড়াতে হয়েছে, তাই ওকে রেডি করা সম্ভব হয়নি।
তো এরপরে আর কি করব, ওকে তো সারা রাস্তা ঘুম পাড়িয়ে নিয়ে যেতে হয়েছে। তো এই কারণে ওর আউটফিটটা কিন্তু টোটালি অর্ধেক ছিল। আপনারা প্রথম দিকে দেখতেই পেয়েছেন যে ওকে একটা জিন্সের প্যান্ট আর আমি এটার যে টপসটা সেটা পরিয়ে নিয়ে গিয়েছি। তো ওখানে গিয়ে একটা সুবিধা হয়েছিল যে আমরা তো অনেক আগে গিয়েছি, যে কারণে তখনও সমস্ত গেস্ট এসে পৌঁছাননি বউ বাড়ির। তো পিছন সাইডটায় অনেকটাই খালি ছিল, তেমন একটা মানুষ নেই বললেই চলে। এ কারণে আমি এই সুযোগে তাড়াহুড়া করে সেন্টারে উঠেই আমার মেয়েকে রেডি করতে শুরু করে দিলাম, কারণ সব গেস্ট চলে আসবে, আমার মেয়ে এভাবে ঘোরাফেরা করবে, ওর রেডি নেই, এটা আমার একদমই মানতে ইচ্ছা করছিল না। মানে আমার এত পরিমাণ মুড খারাপ হচ্ছিল যে আমি এত শখ করে ওর জন্য এত সুন্দর সুন্দর জিনিসগুলো রেডি করলাম, কিন্তু আমি ওকে মন মতো রেডি করতে পারছি না। তো কিছু করার নেই, মনটা খারাপ করেই শুরু করলাম সাজ। তো ভাবলাম যে দেখি যতটুকু পারি এখানে বসেই করার চেষ্টা করব, কিন্তু জিনিসটা খুবই অকওয়ার্ড ছিল। সামনে দিয়ে মানুষজন হাঁটাহাঁটি করছে, এদিকে আমার মেয়েকে রেডি করছি। তো আমি যেভাবে করতে চাচ্ছিলাম সেভাবে আর হচ্ছিল না। তখন আসলে তাড়াহুড়া করতে গেলে সব কাজই কিন্তু নষ্ট হয়, তখন দেখা যায় যেটা শর্ট টাইমে হওয়ার কথা সেটা আরও বেশি সময় লেগে যায়। তারপরও যাই হোক, আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের একটা শখ ছিল যে আমার মেয়েকে একদম বউয়ের মতো করে সাজাবো। ওর এই শাড়ি চুড়ি এবং ওকে যে আমি জুয়েলারিগুলো পরিয়েছি, যেমন মাথার টায়রাটা, তারপর হাতে একটা বাজু পরিয়েছি, এগুলো আমার বিয়ের সময়কার জুয়েলারি। তো ওর মাথায় একটা তাজও পরাতে চেয়েছিলাম, কিন্তু পরে আসলে দেখলাম যে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, বাচ্চা মানুষকে এত বেশি পরানোর কোনো প্রয়োজন নেই, ওদেরকে এমনিতেই ভালো লাগে। তো এরপরে আমি মাথার তাজটা স্কিপ করলাম। দেন কোনো রকমে ওর শাড়িটা যেহেতু রেডি টু ওয়্যার ছিল, তো এই জন্য আমার অনেকটা হেল্প হয়েছে ওকে শাড়িটা পরাতে, খুব বেশি একটা আমার সময় নিতে হয়নি। এরপর শুধুমাত্র আমার চুলটা সেটিং করতেই বেশি সময় লেগে গেছে। আমি কোনোভাবেই চুলটা সেট করতে পারছিলাম না মনের মতো করে, লাস্টে আর খোপা করার মতো সময় পাইনি। আর আমার তখন কেন জানি মনে হচ্ছিল আমি এখন যেটাই করব সেটা নষ্ট হবে, তাই তাড়াহুড়ো করে ওকে চুলটা আমি জাস্ট একটু ঝুটি করে দিলাম, কারণ পেছন সাইডে ওড়না থাকবে, খুব বেশি একটা বোঝাও যাবে না। তো উপর দিকটা একটু হালকা বান করে দিয়ে এরপর আমি এই আউটফিটের সাথে যে একটা এক্সট্রা ওড়না নিয়েছিলাম সেটা আমি সেট করে দিলাম, সাথে কিছু জুয়েলারি ছিল। কোনো মেকআপ আমি করিনি, শুধুমাত্র ঠোঁটে একটু হালকা লিপস্টিক দিয়ে দিয়েছি, এছাড়া আমি অন্য কোনো মেকআপ আইটেম ওর জন্য ইউজ করিনি। তবে এত কিছু পরানো পর্যন্ত আমার মেয়ে যে এত শান্ত অবস্থায় থাকবে এটা আমি আগে কখনো কল্পনা করিনি, কারণ ও কখনোই এই সাজগোজ বা ভারী জিনিস পরা একদম পছন্দ করে না। ওর ড্রেসও যদি কখনো একটু ভারী হয়ে যায় ওকে আমি পরাতেই পারি না, খুব বেশি ডিস্টার্ব ফিল করে। ওই দিনটায় ও এত লক্ষ্মী হয়েছিল, আমি যাই পড়াচ্ছিলাম তাই খুব খুশি মনে পড়ছিল। আসলে ওরও হয়তো বা ভালো লাগছিল যে আমিও একরকম ওর মতো করে সেজেছি, একই রকমের ড্রেস পরেছি, তাই ও খুব আগ্রহ সহকারে আমি যখন যেটা দিচ্ছিলাম সেটা পরে নিচ্ছিল। আর সবাই আশেপাশে দেখে খুব ওকে অ্যাপ্রিসিয়েট করছিল যে তোমাকে নতুন বউয়ের মতো লাগছে, এই কারণেও আরও বেশি মজা পাচ্ছে যে আমাকে তো সুন্দর লাগছে। তো এই জন্যই আর কি আমি খুব সহজে ওকে রেডি করাতে পেরেছি স্বল্প সময়ের ভিতরে। আর এদিকে আমাদের জামাইবাবু এখনও এসে পৌঁছাননি। আমি অবশ্য একই সাথে রওনা হয়েছিলাম ঠিকই, কিন্তু ওদের গাড়িটা আবার ঘুরে আমার আরেকটা ননদকে আনতে গেছিলো আর একটু দূরে। তো আমার মেয়ে যেহেতু সিক ছিল তাই আমি বলেছিলাম যে আমি অত দূর পর্যন্ত ঘুরে যাব না, তাহলে জোহা অনেক বেশি অসুস্থ হয়ে গেলে বাড়িতে যাওয়াটা কষ্টকর হয়ে যাবে রাতের বেলা। তো এই জন্য আর কি আমার দেবর বললো যে তাহলে আপনাদের যাওয়ার দরকার নেই, আপনারা একটা গাড়ি নিয়ে ভেন্যুতে পৌঁছে যান, আমরা অন্য গাড়ি করে আপুদেরকে নিয়ে আসছি। তো এই জন্য আর কি ওদের আসতে একটু লেট হচ্ছে, আর ওদের এত আগে আসার কোনো কারণও নেই, কারণ আমরা কিন্তু অনেক সময় আগেই চলে গিয়েছি, তখনও কোনো গেস্ট তেমনভাবে এসে পৌঁছায়নি। তো এই কারণে আমি এই সুযোগে আর কি আমার মেয়েকে সুন্দর মতো রেডি করে ফেললাম। তারপরই ওরা সবাই চলে আসছিল অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই, সেটাও আপনারা সামনে অবশ্যই দেখতে পাবেন। প্রতিটা জিনিস আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার মেয়ের এই বিয়ের সাজে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। ওইদিকে বউয়ের ফটো সেশন তো চলছেই, আমরা ওইদিকে শুধু দূর থেকেই দেখছি, সামনে যাওয়ার মতো সুযোগই পাচ্ছি না, কারণ রেডি হয়ে একবারে ওই দিকে যাব ভেবেছি, এই কারণে আর এই অবস্থায় ওই দিকটা যাচ্ছি না। তো আমার বোন দূর থেকে আমাকে দেখাচ্ছিল যে কারা কারা আসছে, তারপর ওদের ছবি তোলা হচ্ছে, এগুলো সব কিছু দূর থেকে আমরা দেখছিলাম। তো যাই হোক, আমার মেয়ের শাড়িটা সেট করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বউয়ের সাথে দেখা করতে।
আর আমার জুয়েলারিগুলো যেহেতু গাড়িতে বসে পড়েছি, একটু সেটিংগুলো উল্টোপাল্টা ছিল, তাই আমি মিররে দেখে জুয়েলারিগুলো একটু সুন্দর করে সেট করে নিচ্ছিলাম। এদিকে আমার দুলাভাই হচ্ছে আমার মেয়ের সাথে একটু ভিডিও করবে, ওদের একটা আলাদা চ্যানেল আছে, সেটার জন্য তো ওরা ছবিও তুলছিল আপুর সাথে। তো যাই হোক, এখান থেকে আমরা পরবর্তীতে রেডি হয়ে বউয়ের সাথে দেখা করতে গিয়েছি। আগামী পর্বে আপনারা বর বউকে একসাথে দেখতে পাবেন এবং বিয়ের প্রোগ্রামে যা যা ঘটেছিল সেটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর আমার মেয়েকে কেমন লাগছে, আমাদেরকে সবাইকে কেমন লাগছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।